এসআইআর এর আড়ালে কি কেন্দ্র বাংলায় এনআরসি চালুর চেষ্টা করছে? আরো একবার এই অভিযোগে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অসম সরকারের এনআরসি নোটিশকে হাতিয়ার করে শুধু আক্রমণই শানালেন না, আরো একবার নিশানা করলেন অমিত শাহকে। এদিকে দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গ নিয়েও কেন্দ্রের দিকে বঞ্চনার অভিযোগ তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এ নিয়ে আলোচনায় আসবো, কিন্তু শুরুতে আজকের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে। এসআইআর এর আড়ালে কেন্দ্রের এনআরসি ছক, নেপথ্যে মির্জাপুর আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। অমিত শাহকে গতকাল মির্জাপুর বলে আক্রমণ করেছিলেন, আজকে ফের নিশানা করেছেন। 1 কোটি নাম বাদে উল্টে যাবে ফল, স্বীকারোক্তি কারামন্ত্রীর। আজকে বীরভূমে দাঁড়িয়ে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা কি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখাবো আপনাদের। ডিভিসির জল ছাড়ার প্রতিবাদ, পাঞ্চেত এবং মাইথন বাঁধ ঘেরাওয়ের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। সম্পূর্ণভাবে কেন্দ্রের বিরুদ্ধে আজকে এই রাজ্যকে না জানিয়ে জল ছাড়া নিয়েও তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে যখন নির্বাচন হয় তখনই একমাত্র রাজ্য নির্বাচন কমিশনের অধীনে থাকে, এখন নয়। আবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আরো বলছেন নির্বাচন কমিশনার অফিসারদের হুমকি দিচ্ছেন। মুখ্য নির্বাচনী আধিকারিক, তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এখন ভোট নয়, তাও কেন অফিসারদের ডেকে বৈঠক করা হচ্ছে? মানুষ দুর্ভোগে রয়েছে, 2 মাসের মধ্যে কি করে তথ্য দেবে? অনেক মানুষ বাইরে আছেন, তাড়াহুড়ো করে নাম বাদ দিয়ে অধিকার হরণ যেন না করা হয়। কার্যত কেন্দ্রকে সতর্ক করেছেন, হুমকি দিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন হুঁশিয়ারির সুরে, দেখাবো আপনাদের। এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। আসাম গভর্নমেন্ট কি করে বাংলার সিটিজেনদের এনআরসির নোটিশ পাঠাতে পারেন? আমার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে এসআইআর এর কাজ শুরু হওয়ার আগে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি করে বলেন যে 1.5 কোটি ভোটারকে বাদ দিতে হবে ইমিডিয়েট? তার মানে কি পার্টি অফিসে বসে পরিকল্পনা তৈরি করছে আর ইলেকশন কমিশনকে দিয়ে স্ট্যাম্প মারবে? ইলেকশন কমিশনের কাছ থেকে আমরা ইম্পার্শিয়ালিটি প্রেফার করি। যখন মানুষ ফেস্টিভ্যাল মুডে আছে, যখন চারিদিকে দুর্যোগ এবং দুর্ভোগ, 2 মাসের মধ্যে সম্পূর্ণভাবে কমপ্লিট ভোটার লিস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ডকুমেন্ট দিয়ে ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকটা মানুষ গিয়ে তার ডিটেলস দেবে। তারা তো নেই, অনেকে তো বেড়াতেও চলে গেছে, অনেকে তো জলে ডুবে গেছে, তাদের কাগজপত্র নষ্ট হয়ে গেছে। তাহলে আসাম গভর্নমেন্ট এনআরসি যখন নোটিশ পাঠাচ্ছে, তার মানে এটা এসআইআর না, এটা এনআরসি। এবং আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোনো একটা পার্টির মিটিং এ কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেবো। ওনারা বাদ দেবার কে? একেবারে এসআইআর নিয়ে যখন তৎপরতা তুঙ্গে, যখন পরপর বৈঠক হচ্ছে, কার্যত আগামী সপ্তাহ থেকে এসআইআর শুরু হচ্ছে, এসআইআর শেষে 3 মাসের মধ্যে ভোট হয়ে যাবে, এমনটা আজকে বৈঠকে কমিশন জানিয়েও দিয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ঘটনাচক্রে ঠিক সেই দিনই এই এসআইআর এর আড়ালে আসলে এনআরসির ছক কেন্দ্রে রয়েছে বলে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমি দেবনন্দা এইটা বুঝতে পারছি না যে এসআইআর এর সঙ্গে এনআরসির কি সম্পর্ক? একবারও তো কোনো ঘোষণা হয়নি যে রাজ্যে এনআরসি হতে চলেছে। হ্যাঁ, এসআইআর হচ্ছে, তার সঙ্গে এনআরসির যোগ কিভাবে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী? আমি একটা কথা বলিনি, মানুষের দুর্ভোগ নিয়ে কথা বলেছে। রবীন্দ্রনাথে একটা কথা অজ্ঞাত বিশ্বে বলেছে, প্রচণ্ড পিশাচি রূপে ছুটিয়া গর্জিয়া আপনারও মাতৃবে শূন্যে বিসর্জিয়া, কোটি কোটি ছিন্ন করে বৈশাখের ঝড়ে ধেলি ভয়ঙ্করী ধূলিপক্ষ পরে। আজকে যদি যে ঘটনা ঘটলো কয়েকদিন আগে, 2 মাসের মধ্যে 5টা জেলার অনেক লোকের তথ্য হারিয়ে গেছে। যারা আছে এখানে প্যানেলে বলবে, সেই তথ্য আজকে তথ্য নেই, অনেক জায়গায় পুরো ভেসে গেছে। 3-4টে জেলা তো পুরো ভেসে গেছে। তারা কি করে এত স্বল্প সময়? আমি সব বুঝলাম, আপনি সময় নিয়ে একবার নয় 100 বার প্রশ্ন করতে পারেন, কিন্তু আমি বলছি এসআইআর এর পেছনে এনআরসির উদ্দেশ্য এটা কিভাবে বলছেন? এখনই কি করে এসআইআর হলে এদের কি হবে? একটা ইচ্ছা মতো করবে। এই যে প্রচন্ড দুর্বিপাক, এই যে প্রচন্ড মানে প্রকৃতির রুদ্র, বুঝলাম দুর্যোগ, তো আমি বলি দুর্যোগটা তো সম্প্রতি এসেছে। এই দুর্যোগের আগে থেকেও তো মুখ্যমন্ত্রী বলেছেন যে এসআইআর এর পেছনে এনআরসি ছক রয়েছে। সেটা তো আছে, কিন্তু যে মুহূর্তে ঘটলো অ্যাক্সিডেন্টাল, এটাও তো ধরতে হবে। আমি অন্য কথা ছাড়াও যে মুহূর্তে আজকে নাকি বিরোধীরা যেরকম অভিযোগ করছে যে এসআইআর হলে যে সমস্ত বহিরাগতরা, যে সমস্ত বাংলাদেশিরা কার্যত তৃণমূলের ভোটের স্বার্থ সুরক্ষিত করে তাদের নাম বাদ যাবে, সেই জন্য তৃণমূল কংগ্রেস আতঙ্কে ভুগছে।
বিরোধীদের বক্তব্য। রোহিঙ্গা আছে, কত কোটি রোহিঙ্গা আছে, রোহিঙ্গা 500 রোহিঙ্গা আছে কিনা, 2টো রোহিঙ্গা আছে কিনা, রোহিঙ্গা এসআইআর হলে তো বোঝা যাবে। কোনো মানে হয় না, এগুলো ইচ্ছা করে বাদ দেওয়ার একটা চক্র। উত্তরবঙ্গে বহু বাদ পড়বে মূলত, কারণ কারণ অনেকেরই কিন্তু আমি শর্মিষ্ঠা ভট্টাচার্যের কাছে আসবো, কিন্তু শুধুমাত্র এইখানে এসআইআর এর পেছনে এনআরসির উদ্দেশ্য রয়েছে বলে আক্রমণ শানিয়ে থেমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী এমনটা নয়। অফিসারদের পর্যন্ত নির্বাচন কমিশন হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন দেখুন। ইলেকশন করলে আন্ডার ইলেকশন কমিশন থাকে, ইলেকশন যখন অ্যানাউন্স হয়, কিন্তু এখন ইলেকশন অ্যানাউন্স হয়নি। ইভেন একটা কথা আছে না, বাঁশির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিঅ্যাক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। আমি শর্মিষ্ঠাদির কাছে আসবো। এর আগে আপনারা জানবেন যে বোলপুরে গিয়ে, বীরভূমে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের উদ্দেশ্য করে বলেছিলেন যে মনে রাখবেন আপনারা কিন্তু সরকারি কর্মচারী। এই বিএলওরা কিন্তু এসআইআর এর প্রধান এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা করবেন। আজকে কার্যত হুঁশিয়ারি মুখ্য নির্বাচনী আধিকারিকের উদ্দেশ্যে। আমি প্রথমে দেবনারায়ণদার কথার উত্তরে একটু বলি। এই যে যে দুর্গতি হলো উত্তরবঙ্গে, সেটা নিয়ে খুব মাথা ব্যথা আপনাদের, কিন্তু আপনারা এবার বাজেটে উত্তরবঙ্গ উন্নয়নের জন্য মাত্র 866 কোটি টাকা ব্যয় করেছেন, বরাদ্দ করেছেন, আর সংখ্যালঘু উন্নয়নের জন্য 5602 কোটি টাকা। সুতরাং এখানেই বোঝা যায় আপনারা উত্তরবঙ্গ সম্পর্কে আপনাদের কতটা আজকে যে উত্তরবঙ্গের এই অবস্থা সম্পূর্ণ দায়িত্ব দায় পুরোটাই তৃণমূল, পুরোটাই। শুধু কথা বলবেন না। দ্বিতীয়ত কথা বলছি, আপনারা কি চান না একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হোক, রক্তপাত না ঘটে, পশ্চিমবাংলাটা স্বাভাবিক নির্বাচন হোক, এবং এসআইআর হচ্ছে তার প্রস্তুতি। শুধু শুধু মানুষকে প্যানিক সৃষ্টি করে, ভয় দেখিয়ে এই প্রক্রিয়াটাকে নষ্ট করবার যে প্রচেষ্টা চলছে, সাধারণ মানুষের জবাব দেবে। কিন্তু আপনার কি মনে হয় না, আমি বলছি শর্মিষ্ঠাদি, 3 মাস শুধুমাত্র সময়ের মধ্যে কি পুরোটা সম্ভব? এইটা নিয়ে তো বড় প্রশ্ন। না দেখুন, বিহারে যেভাবে করা হয়েছে, নির্বাচন কমিশন তারা বুঝবে তারা কিভাবে করবে। নির্বাচন কমিশনের তারা একটা স্বশাসিত সংস্থা, সেখানে আমাদের কোনো আলোচনা করবার জায়গা নেই। যদি কোনো অভিযোগ থাকে ওনারা কোর্টে যাচ্ছেন না কেন? যে এত অভিযোগ রয়েছে কোর্টে যান, কোর্টে আপনারা যাচ্ছেন না। যদি আপনাদের অভিযোগ থাকে কোর্টে যান, কিন্তু আপনারা অভিযোগের প্রশ্ন আমি এইখানে দেখাতে চাইবো। বিরোধী দলনেতা বলছেন এসআইআর যদি মসৃণভাবে এই রাজ্যে হয় অন্তত 1 কোটি নাম বাদ যাবে। কি বলেছেন বিরোধী দলনেতা দেখুন। পূর্ব অভিজ্ঞতা বলে 2002 সালে যে লাস্ট এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে 26 লক্ষ নাম বাদ গেছিল, এবং ইতিমধ্যে আপনারা জানেন যে ডবল ট্রিপল এন্ট্রিতে 16 লক্ষ নাম আমরা জমা দিয়েছি লোকসভা ভোটের আগে। 13 লক্ষ আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড করা হয়েছে যারা লোকসভা নির্বাচনের পরে মারা গেছেন, আধার ডিঅ্যাক্টিভেটেড। এই 16 প্লাস 13 29 লক্ষ নাম তো চোখের সামনে আছে। তবে বিহারে যেভাবে রাজ্য সরকার সহযোগিতা করেছে, রাজনৈতিক দলগুলোরও অংশগ্রহণ ছিল, তাই সেখানে 100% সফল হয়েছে। বিএলওরা নির্ভয়ে প্রাণকে হাতে রেখে বাঁচিয়ে তারাও বিহারের মতো এসআইআর সব বুথে করতে পারবেন কিনা তারও আশঙ্কা আছে। কিন্তু তারপরেও আমি বলবো যে সঠিক এসআইআর হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে, কাঁটাতারের বেড়া না থাকার ফলে, তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। কিন্তু আমি বলছি, আমি এইখানে সুমন রায়চৌধুরীর কাছে আসতে চাইবো। বিহারকে মডেল হিসাবে ধরলে কি সঠিকভাবে এসআইআরটা আদৌ এ রাজ্যে সম্ভব? সেটা ছিল এনডিএ শাসিত রাজ্য, এখানে বিরোধী শাসিত রাজ্য। স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বলছেন যে এসআইআর এর নামে এনআরসি চালু করার চেষ্টা হচ্ছে। সুষ্ঠুভাবে এসআইআর এই রাজ্যে আদৌ কতটা সম্ভব সুমনদা?
দেখুন, একটা কথা পরিষ্কার করে বলছি, আমি আমার রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারকে কোট করে শুরু করছি, আমরা এসআইআর এর বিরোধী নই, কিন্তু পলিটিক্যালি মোটিভেটেড এসআইআর এর বিরোধ আমরা সবসময় করব। শুভেন্দু অধিকারী মহাশয় যেটা বিহারে বলছেন খুব সাকসেসফুলি হয়েছে, ওনারা খুব সন্তুষ্ট একটাই কারণে, কারণ ওখানে মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার, এনডিএ পরিচালিত সরকার, যেরকম ভাবে গাইড করেছেন সেরকম ভাবে অফিসাররা কাজ করেছেন। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমত, পলিটিক্যালি মোটিভেটেড একদম নয় না, আমাকে শেষই করতে দিচ্ছেন না তো, সেই জন্য শুভেন্দু বাবুর সুবিধা হয়েছে। এক, দু নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে একটা পরিষ্কার কথা বলি, উনি স্বচ্ছ এসআইআর এর বিরোধী কেন? এই মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিল সচিত্র পরিচয়পত্রের মাধ্যমে ভোটিং এর দাবিতে। তাহলে আজকে যদি সঠিকভাবে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হয়, সত্যি যদি অনুপ্রবেশকারীরা ইললিগাল ইমিগ্রেন্টসরা তার থেকে ডিলিটেড হয়, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা কোথায়? আমি তো বলছি আমার দল এসআইআর এর বিরোধী নয়, পলিটিক্যালি মোটিভেটেড এসআইআর এর বিরোধী। এই এসআইআর যদি সুষ্ঠুভাবে হয় তাহলে অন্তত 1 কোটি নাম বাদ যাবে, 1 কোটি নাম বাদ গেলে ফল উল্টে যেতে পারে। শুনে মনে হতে পারে এটা কোনো বিরোধী দলের নেতার বক্তব্য, কিন্তু এইটা রাজ্যের কারামন্ত্রী বলছেন। কি বলছেন দেখুন। 1 কোটি তারা টার্গেট রেখেছে বাংলাতে, এই 1 কোটি ভোট যদি গোলমাল হয়ে যায় তাহলে কিন্তু অনেক রেজাল্ট উঠে যাবে, অনেক রেজাল্ট পাল্টে যাবে। সেখানে আমাদের ভোটের দিন যতই আপনি ভালো ভোট করুন কিছু করতে পারবেন না। না, তার মানে এইরকম কোনো সম্ভাবনা বা আশঙ্কা সত্যি রয়েছে মধুজা, যে সঠিকভাবে যদি এসআইআর সুষ্ঠুভাবে হয় তাহলে 1 কোটি নাম বাদ যেতে পারে, নইলে এই কার্যত আশঙ্কার কথা কেন রাজ্যের কারামন্ত্রীর মুখে শোনা যাবে? না, আমি 1 কোটি নাম বাদ যেতে পারবে কি পারবে না এত কথা বলতে পারছি না, কিন্তু আমি এইটুকু শুধু বলছি যে আমার 2-3টে কথা এই নিয়ে। এক, সেটা হলো যে এসআইআর এটা কোনো হঠাৎ করে তৈরি হওয়া একটা কোনো বিষয় নয়। 2002 সালেও এর আগে এসআইআর হয়েছিল, প্রত্যেক বছর সামারি রিভিশন হয়, এটাতে কোনো অসুবিধে নেই। ভুয়ো ভোটার বাদ যাবে, মৃত ভোটার বাদ যাবে, এই পর্যন্ত এসআইআর হওয়াতে কোনো অসুবিধে নেই। এই স্পেশাল ইন্টেন্সিভ যে রিভিশন হবে এই অবধি হওয়াতে কোনো অসুবিধা নেই। প্রক্রিয়াটা কি? একটা ফর্ম নিয়ে বিএলওরা বাড়ি বাড়ি যাবেন, বাড়ি বাড়ি গিয়ে দেখবেন যে এই নামগুলো যা ঠিকানায় আছে সেগুলো আছে কি নেই মিলিয়ে দেখবেন, এবং সেখানে হচ্ছে যে মৃত ভোটারের নাম থাকলে সে মৃত ভোটার নাম ডিলিট করবেন, যদি নো ট্রেস থাকে তাহলে হচ্ছে যে তাকে হচ্ছে তার নাম ডিলিট করবেন। এই তো হচ্ছে যে কথা, ডাবল এন্ট্রি ডিলিট করবেন। কিন্তু কথাটা হচ্ছে যে আমাদের কথা খুব পরিষ্কার, এই যে 1 কোটি সংখ্যাটা আগের থেকে বলে দিচ্ছে, কোথাও একটা দাঁড়িয়ে মনে হচ্ছে যে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে কোথাও একটা, আমরা আমাদের রাজ্যে আগেও দেখেছি তৃণমূল কংগ্রেস এত চেঁচাচ্ছে, আজকে তৃণমূল কংগ্রেস এই দোষ থেকে দুষ্ট নয়। তৃণমূল কংগ্রেস কিভাবে বিএলওদের ওপরে চাপ সৃষ্টি করে, এলাকায় এলাকায় নাম বাদ না দেওয়ার জন্য, নাম তোলার প্রশ্নে কিভাবে চাপ সৃষ্টি করে ও আমরা প্রত্যেকে জানি। কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের পরিষ্কার দুটো কথা, একজনও নাগরিক যিনি এদেশের বৈধ নাগরিক তার নাম যেন ভোটার লিস্ট থেকে বাদ না যায়, আর 2 নম্বর কথা হচ্ছে যে একজনও ভুয়ো ভোটার যেন একেবারে বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত, একটা অযোগ্য ভোটার যেন না থাকে, একটা যোগ্য ভোটারের নামও যেন বাদ না যায়। কিন্তু এই যে এসআইআর করা হচ্ছে এবং তার পেছনে পুরোপুরি এনআরসির ছক রয়েছে, পুরোটা নেপথ্যে রয়েছে মির্জাফর, এবং আবারও অমিত শাহর নাম তিনি নিয়েছেন। আমি এইখানে প্রদীপদার কাছে আসবো, প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে। তার আগে মুখ্যমন্ত্রী কি বলেছেন একবার দেখাবো। আমি মনে করি এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপি পলিটিক্যাল পার্টিকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সিগুলোকে, যারা বিজেপির কথায় আজকে শুধুমাত্র রাজনীতি করছে, গৌরীকীকরণ করছে, শিক্ষা থেকে শুরু করে, সংস্কৃতি থেকে শুরু করে, ভোটার লিস্ট থেকে শুরু করে, উৎসব থেকে শুরু করে, সমস্ত এজেন্সিকে দিয়ে। একজন মির্জাফর আছেন ওখানে দিল্লিতে, এই মির্জাফরদের মৃত্যু জীবনে হয় না, তার চিরকালই বেঁচে থাকে নানা কাজের মধ্যে দিয়ে। এই মির্জাফররা মনে করেছেন তারাই শেষ কথা বলবে, কিন্তু তারা যদি এসব করতে যান তাহলে কিন্তু দাঙ্গা থেকে শুরু করে আরো অনেক কেস আছে, সবকিছু কিন্তু বেরিয়ে পড়বে। ক্যাট উইল বি আউট অফ দ্য ব্যাগ। এনআরসি নিয়ে খেলবার চেষ্টা করবেন না,
এর কারণটা কি? বারবার মির্জাফর বলে গতকালকের পর আজকে ফের অমিত শাহকে নিশানা করছেন, অমিত শাহকে সিঙ্গল আউট করে নিশানা করছেন, কারণটা কি প্রতীকদা? দেখুন, একটা কথা হচ্ছে যে নির্বাচন কমিশনের যে কাজ, এসআইআর যেটা এখন হতে চলেছে, এইটা সুষ্ঠুভাবে যাতে না হয় তার জন্য এই সমস্ত ব্যাকগ্রাউন্ডের ব্যাপার। মির্জাফর যদি কারো দলে থাকে তাহলে সেই দলের মাথা ব্যথা, তার বিরোধী দলের মাথা ব্যথা থাকার তো কোনো কারণ নয়। তাহলে তৃণমূল কংগ্রেস কেন কোন দলে মির্জাফর আছে খুঁজে বার করে এতবার কথা বলছেন? আসলে মুশকিল হচ্ছে যে যখন বিহারে 2 মাস আগে নির্বাচনের 2 মাস আগে এসআইআর করতে গেল সবাই রব তুলল যে এত তাড়াতাড়ি কি করে হবে। এখন যখন নির্বাচনের অনেক আগে থেকে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে শুরু করতে চাইছে তখন হচ্ছে যে এত আগে থেকে কেন করা হচ্ছে? তাহলে কোন সময় নির্বাচন এসআইআর করবে নির্বাচন কমিশনার এবং ভোটার তালিকা কিভাবে সুষ্ঠু পরিচ্ছন্নভাবে তৈরি হবে তার গাইডলাইন তাহলে তৃণমূল কংগ্রেস দিয়ে দিক। কারণ তৃণমূল কংগ্রেস ফেব্রুয়ারি মাসে এই ভুতুরে ভোটার করার কথা তুলেছিল, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী তুলেছিলেন। তারপরে প্রতিনিধি দল এই জ্ঞানেশ কুমার যখন এসেছেন এবং এই এসআইআরটা দ্রুত করার জন্য এবং নির্ভুল করার জন্য কিন্তু ইতিমধ্যে পরপর বৈঠক জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে শুরু হয়েছে। দেখুন, উত্তরবঙ্গের ভয়াবহ বিপর্যয় অনেকের উজ্জ্বল সম্ভাবনার সামনে একটা সূচিবদ্ধ অন্ধকার নামিয়ে নিয়ে এসেছে। যেমন ধূপগুড়ির এই পড়ুয়া, তিনি পুজোর ছুটিতে বাইরে গেছিলেন বেড়াতে, পুজোর ছুটিতে বাড়ি এসেছিলেন, আর তারপর তিনি কি দেখলেন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি, দেখুন একবার। একটা প্রাকৃতিক দুর্যোগ কিভাবে মানুষের স্বপ্নকে ভেঙে চুরে খান খান করে দিয়ে যায় না দেখলে বিশ্বাস করা কঠিন। শুধুমাত্র এই বাড়িটা এইভাবে ভেঙে গেছে তাই না, এই বাড়িটার আর কোনো অস্তিত্ব নেই তাই না, বাড়ির মধ্যে যা ছিল সবটাই জলের তোরে ভেসে গেছে। এটাই শুধু শেষ কথা না, শেষ কথা হলো এই দাওয়ায় বসে যে ছেলেটা পড়াশোনা করত তার চোখ চোখে স্বপ্ন ছিল সে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, কোন ইয়ারে পড়ো? থার্ড ইয়ার। হ্যাঁ, তৃতীয় বর্ষে। কি নিয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। বই খাতা আমি পুজোর ছুটিতে বাড়ি এসেছি, বই খাতা সব ভেসে চলে গেছে, কিচ্ছু নেই। মানে কিচ্ছু রাখতে পারো না, শুধু একটা ফাইলে আমার ছিল, কিছু ডকুমেন্ট আছে, আর কোনো কিচ্ছু নেই। মানে এখান থেকে ইঞ্জিনিয়ারিং পড়তে গেছিলে? এখান থেকে আমি ওখানে হচ্ছে পিজিতে ছিলাম, পুজোর ছুটিতে বাড়ি আসছে, এই তারপর তো বন্যায় সব ভেসে গেছে। কিভাবে এই স্বপ্ন সে ফিরে পাবে? তার বাবা মার স্বপ্ন ছিল তার ছেলেকে অন্তত একটু পড়াশোনা করাবে, অন্তত নিজের পায়ে দাঁড় করাবে, আর সেই স্বপ্নটাই দেখতো কিন্তু তার পরিবার। আপনার ছেলে? আমার ছোট থেকে স্বপ্ন ছিল যে আমার ছেলেকে আমি ভালো করে পড়াশোনা করে আমি যে কোনো একটা ইসে করব, কিন্তু আজ প্রাকৃতিক দুর্যোগে আমাদের যে এই পরিণত হবে মানে স্বপ্নও আমি ভাবতে পারি নাই। ঘরে যা কিছু ছিল সুকেশ, গডরেজ, আলমারি, গ্যাস সিলিন্ডার সব কিছুই আমার শেষ হয়ে গেছে। পুজোর ছুটিতে আমার ছেলে বাড়ি এসে বই পুস্তক সব কিছুই নিয়ে আসছে, সব কিছুই ভেসে গেছে, কিছুই উদ্ধার করতে পারিনি। মানে কিচ্ছু নেই এই মুহূর্তে? কিচ্ছু নেই, কয়েকটা ডকুমেন্ট আছে কলেজের, ওর যে শুধু একটা ফাইলে আছে, তাছাড়া বাদ বাকিগুলো কিছুই বের করতে পারিনি। এটাই হচ্ছে স্বপ্নের পরিণতি। এই গোটা বাড়ি ঘর যা ছিল কোথাও এতটুকু কিছু নেই। শুধুমাত্র ছেলেটা তার একটা প্রয়োজনীয় ফাইল বুকে করে দৌড়েছিল সেটাকে বাঁচানোর জন্য, আর কিচ্ছু সঙ্গে নিয়ে যেতে পারেনি। কি হবে এই পরিবারের? আদৌ কি এই ছেলেটা আবার ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে যেতে পারবে? সবাই মিলে পাশে না দাঁড়ালে সেটা অসম্ভব। শুধুমাত্র সরকারের সাহায্যে এই স্বপ্নগুলো কিন্তু আর ফিরিয়ে আনা যাবে না। এই স্বপ্ন ফেরাতে হলে এদের পাশে দাঁড়াতে হবে সবাইকে। এখানকার মানুষের এমনটাই আবেদন। ক্যামেরায় দীপ্তেন্দু সিংহর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, ধূপগুড়ি। দেখুন, স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে, সরকার এখন সর্বতভাবে পাশে থাকার কথা বলছে, সুনির্দিষ্ট পূর্বাভাস থাকার পর যথেষ্ট ব্যবস্থাপনা সরকারের যদি আগাম নেওয়া হতো, দেবনারায়ণ দা, এই স্বপ্নকে কি বাঁচিয়ে রাখা যেত না? কখনো না। হয়েছে এটাই ভূমিতব্য ছিল। উত্তরাখণ্ড হয়েছে কি, সিকিম হয়েছে কি,
হিমাচল প্রদেশ, কাশ্মীর, আপনারা ধরুন না, হিমাচল প্রদেশে গত জুন জুলাইতে 300-র বেশি লোক মারা গেছে, 200 জন নিখোঁজ। আজকে উত্তরকাশী, আজকে দেরাদুন, দুটোর মধ্যে বিপুল ফারাক আছে। এবার আপনি শুনুন, সেটা হচ্ছে আপনি যেগুলো বলছেন সেগুলো একদম আপনি শুনুন। সেটা মেঘভাঙা বৃষ্টি ছিল, আলিপুর আবহাওয়া দপ্তর এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে স্পেসিফিক্যালি বলে দেওয়া হয়েছিল কত বৃষ্টি হবে, কোথায় কোথায় ভূমিধসের আশঙ্কা, ডিটেইল বলা হয়েছিল। এই বছরেই প্রায় 5 থেকে 600 লোক মারা গেছে শুধুমাত্র ওই মেঘ ভাঙা বৃষ্টিতে সারা ভারতের বিভিন্ন জায়গায়। আজকে এটা করা যায় না, আপনারা শুধুমাত্র রাজনীতি করছেন। আজকে সবাই সুবিধা পায়, কারা পায় না? বিহার পায়, মানে যারা বলছেন যে সরকার ব্যবস্থা নিলে স্বপ্নগুলো বাঁচতো, তারাও রাজনীতি করছেন। পায় না। পশ্চিমবাংলায় যদি উত্তর দক্ষিণবঙ্গে কিছু হয় তাহলে সেটা দোষ হয় হচ্ছে আপনার ডিবিসি, আর উত্তরবঙ্গ হলে ভুটানের। উত্তরবঙ্গ হলে ভুটানের দোষ। এবার আপনি থামুন, শর্মিষ্ঠাদি শুনুন, আমাদের আমাদের দুর্ভাগ্য যে পশ্চিমবাংলায় দক্ষিণে কিছু হলে দোষ হয় হচ্ছে ডিবিসি, উত্তরে হলে হয় ভুটানের। আর আমরা বালি চুরি করবো, নদী ভাঙবো, নদীর মাটি চুরি করবো, বালি চুরি করবো, আমরা তার পারমিশনটা কারা দিচ্ছে? তার পারমিশনটা কারা দিচ্ছে সেটা বলুন। সরকারকে দেয়। একেবারে কেন্দ্র বিমাতৃ সুলভ আচরণ করে রাজ্যের সঙ্গে, এইটা দেবনারায়ণ সরকার বলছেন। একেবারে আমি শুধু একটা কথা শুধু জানতে চাইছি যে কলকাতা যখন একেবারে কার্যত ডোবার মতন অবস্থা হলো, তার সঙ্গে ডিভিসির জল ছাড়ার আদৌ কি কোনো সম্পর্ক রয়েছে? ডিভিসির স্পষ্ট বক্তব্য ছিল এই জল কখনোই কলকাতায় ঢোকে না, সম্পূর্ণ অন্য দিক দিয়ে বেরিয়ে যায়। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগ আবার তুলেছেন যে পরিকল্পনা করে রাজ্যকে না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে ডিভিসি। কি বলেছেন দেখুন। গায়ের জোরে ডিবিসি থেকে জল ছাড়ছে, গায়ের জোরে পাঞ্চের থেকে জল ছাড়ছে, গায়ের জোরে মাইথন থেকে জল ছাড়ছে, গায়ের জোরে ফরাক্কা ড্রেজিং না করে জল ছাড়ছে। আজকে দীর্ঘদিন যতদিন এরা ক্ষমতা এসছে, না হয়েছে ফরাক্কায় ড্রেজিং, না হয়েছে কলকাতা এয়ারপোর্টে ড্রেজিং, না হয়েছে হলদিয়াতে ড্রেজিং, না হয়েছে ডিবিসিতে ড্রেজিং, না হয়েছে মাইথনে ড্রেজিং, না হয়েছে পাঞ্চতে ড্রেজিং। এমনকি রিভার কমিশন থেকে তিস্তা তোপসাকে বাদ দেওয়া হয়েছে। শুকনো সময়ে তিস্তা পানীয় জল পায় না, আর বর্ষাকালে 14টা হাইডেল পাওয়ার করে ডাবল ইঞ্জিন রাজ্য বাংলাকে ডুবিয়ে দেয়। ভুটান ভদ্রদেশ, আমরা তাকে সম্মান করি, কিন্তু একসাথে কেন ভুটানের রিভার কমিশনে আমাদের লোক থাকবে না বাংলার? তার মানে প্রদীপদা মূল বিষয়টা হচ্ছে উত্তরবঙ্গ ভাসুক বা কলকাতা ডুবুক, দায় হচ্ছে কেন্দ্রে। দায়টা হচ্ছে গিয়ে দেখুন, দেবনারায়ণদা একটু আগে বলছিলেন অনেকগুলো রাজ্যর কথা, কিন্তু কোনো রাজ্যেই শাসন ক্ষমতায় তৃণমূল কংগ্রেস নেই। আর তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাটি জমি সবকিছুর খোঁজ রাখেন। উনি জানেন কোথা দিয়ে নদী যায়, কোথা দিয়ে নদী আসে, কি সমস্যা, সবকিছু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। তাহলে আজকে যখন যেখানে যে অসুবিধাগুলো আছে সবকিছু কেন্দ্রের ঘাড়ে কেন? যখন কলকাতা এখানে ডুবছিল মেয়র একটা কন্ট্রোল রুম খুলেছিলেন, যখন উত্তরবঙ্গে এটা হচ্ছে কোনো কন্ট্রোল রুমের ছবি আমরা দেখতে পেলাম না। কিভাবে বিপর্যয় মোকাবিলা টিম তারা একসঙ্গে, যখন রেলওয়ে মিনিস্টার হয়ে উনি নাকি বলেছেন যে রেলওয়ে মিনিস্টার যখন ছিলেন এই একটা কোঅর্ডিনেশন টিম করেছিলেন, সেই টিমের কার্যকারিতা এখানে কোথায়? পুলিশ প্রশাসন বিপর্যয় মোকাবিলা টিম একসঙ্গে কাজ করবে, সেটা এখানে কোথায় করলো? আর আজকে রাজনীতি করছে কেন? এই যে মানুষগুলো আজকে এই যে সর্বহারা হয়ে গেল, তারপরে আর রাজনীতির কথা দোষারোপের কথা মানায় নাকি ইমিডিয়েট তাদের পাশে দাঁড়ানোর কথাটা আগে আসবে? ইমিডিয়েট পাশে দাঁড়িয়েছে, ইমিডিয়েট পাশে দাঁড়িয়েছে। আমি বলছি মানুষ কি অবস্থায় আছে এইটা কিন্তু সমান গুরুত্ব দিয়ে আমাদের দেখাটা দরকার। তার কারণ তারা এখন এক একটা দিন কিভাবে কাটাবেন, তার কারণ না আছে খাবার মতন তাদের অন্ন, না আছে পড়ার মতন বস্ত্র, না আছে মাথার উপরে ছাদ। আমি একটা ছবি আপনাদের সামনে রাখবো, সেটা মিরিকের ছবি। যেদিকে চোখ যায় শুধুই ধ্বংসের ছবি। ধারাগাঁও মিরিকের একটা ছোট্ট গ্রাম, সেখানে ঘরবাড়ি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কতটা মানুষ প্রতিটা মুহূর্ত অনিশ্চয়তার মধ্যে কাটাচ্ছে, তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। দেখুন একবার। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ধারাগাঁওতে। মিরিকের প্রত্যন্ত এই যে গ্রাম, সেই গ্রামে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, একাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, মৃত্যু পর্যন্ত হয়েছে এই গ্রামের বেশ কয়েকজন বাসিন্দার। ঠিক আজকে যখন রাস্তা পরিষ্কার হয়েছে, কিছুটা যান চলাচল করছে স্বাভাবিকভাবে, এবং তার সঙ্গে সঙ্গে
যে যে জায়গাতে বড় বড় পাথর পড়েছিল সেই পাথর ইতিমধ্যে সরানোর কাজ হয়েছে। ঘরের সামনে পাথরের চাই একেবারে স্তূপ আকার ধারণ করেছিল, সেই পাথর ইতিমধ্যে সরানোর পর খোলা গিয়েছে ঘরের দরজা। এই যে ঘরের সামনে আমরা দাঁড়িয়ে আছি, এখানে বেশ কয়েকজন থাকতেন, বর্তমানে তারা অন্য জায়গায় রয়েছেন, রিলিফ ক্যাম্পে রয়েছেন। এবার সরাসরি দেখাবো যে এই ঘরের অবস্থা কি। এই যে দরজা, এই দরজা একবার খুললেই দেখা যাচ্ছে খাট রয়েছে, এখানে রান্না করার জিনিস রয়েছে, কিন্তু এতটাই এখানে পলি বা এই যে টানা ধসের জন্য এবং টানা বৃষ্টির জন্য মাটি নরম হয়ে গিয়ে এখানে এমনভাবে ঢুকে গিয়েছে যে এখানে আর বসবাসের অবস্থা নেই বললেই চলে। এখানে দেখা যাচ্ছে সমস্ত কিছু, গ্লাস থেকে শুরু করে হাঁড়ি কড়াই এমনকি খাট এবং জলের যে বিভিন্ন পাত্র সমস্ত কিছু এখানে রয়েছে। পলিময় এই ঘর কি আদৌ বাসযোগ্য? अभी लैंडस्लाइड हो गया इधर, अभी सरकार कुछ नहीं मिल रहा है यहाँ पे गांव पे। क्यों? पता नहीं कि देख के चले जाता है, देख के चले जाता है। क्या बोलते, कौन कौन आता है? सब लोग आया है, बड़ा लोग आया था, कुछ नहीं नेता? हाँ, नेता लोग आया था नेता लोग, पता क्या बोल के गया है उधर, ऐसे देख के चले गए। कब होगा, कुछ बोला कब होगा, घर होगा कि नहीं? कुछ नहीं बोला। कितना दिक्कत में है आप लोग, कितना प्रॉब्लम में है? दिक्कत है इधर का, मतलब बहुत दिक्कत है, बहुत दिक्कत है। अभी रहने की जगह नहीं, अरे कपड़ा नहीं है इधर का आदमी का, ऐसे हो गया। अभी रिलीफ कैम्प में है सारा लोग, रिलीफ कैम्प में है अभी, यहाँ का आदमी रिलीफ कैम्प में है। लेकिन ये घर कब होगा, कुछ बताया? कुछ पता नहीं बताया। এখানে এই যে ঘর, সেই ঘরের যিনি থাকেন তিনি কিন্তু জানাচ্ছেন এই ধারাগাঁওতে যে কি সমস্যায় তারা রয়েছেন। তাদের কাপড় নেই, তাদের বক্তব্য যে তারা থাকার মতন অবস্থাও তাদের নেই। ক্যামেরা প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, ধারাগাঁও। না, আমার কৌতূহল হচ্ছে এটা যে ব্যক্তি বললেন মানে একেবারে দুর্গত, যে নেতারা আসেন দেখেন দেখে চলে যান, এটাও রাজনৈতিক মন্তব্য দেবনারায়ণদা বলবেন কিনা। কিন্তু তার আগে আমি একবার এখানে দ্রুত সুমনদার কাছে আসলাম। সুমনদা, বারে বারে আপনি মুখ্যমন্ত্রীর সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন, এই বলে যেদিন উত্তরবঙ্গ ভাসছে সেদিন কিভাবে কার্নিভালে মুখ্যমন্ত্রী নাচতে পারেন। এই মুখ্যমন্ত্রী আবার যাচ্ছেন সোমবার দুর্গতদের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য, এরপরেও সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন তুলবেন। সবে মিলে করি নাচ, 28 লাশে নাহি লাজ, এই হচ্ছে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মাইন্ডসেট। যে মুখ্যমন্ত্রী তাণ্ডব চলাকালীন ফিল্ম স্টারদের সঙ্গে কার্নিভালের মঞ্চে নাচতে পারেন, ভায়োলিন বাজাতে পারেন, সেই মুখ্যমন্ত্রী গেলেন কি না গেলেন আপনিই তো দেখাচ্ছেন। মিরিকের মানুষ, আমার সহনাগরিক শোনাচ্ছে, আসছে, দেখছে, আধিকারিকরা, শাসক দলের নেতারা দেখছে, চলে যাচ্ছে। বাড়ির মাটি, সেই ঘরটা এখনো বাসযোগ্য কিনা নিজেরাই বুঝতে পারছে না, আর সংবাদ মাধ্যম তো তাকে নিয়ে প্রশ্ন তুলছে। ডিভিসি, ম্যানমেড, সিকিম, ভুটান, এই শব্দবন্ধগুলো এর সঙ্গে আমরা পরিচিত। যখনই বিপর্যয় হবে, আমি কতটা প্রিকশন নিয়েছিলাম সেটা নিয়ে কখনো রাজ্য সরকারের কোনো বক্তব্য নেই। এই ডিবিসি জল ছাড়লো, ভুটানের সঙ্গে জল চুক্তি, না বক্তব্য আছে, মুখ্যমন্ত্রী বলেছেন আগাম সতর্ক করেছিল বলে মৃত্যুর সংখ্যা কম হয়েছে। ও আচ্ছা, আরো মৃত্যু হলে ভালো হতো আর কি, আরো মৃত্যু হলে ভালো হতো। আচ্ছা, আমি একটু মুখ্যমন্ত্রীকে এবিপি আনন্দর এই প্যানেলের মাধ্যমে প্রশ্ন করতে চাই, সতর্ক যদি করে থাকে এবং সেটা যদি রাজ্য সরকার প্রিকশন নিয়ে থাকে, কি কি প্রিকশন নিয়েছে শ্বেতপত্র জারি করুক রাজ্য সরকার। দেখুন, টাইম এন্ড এগেন এই অভিযোগ মুখ্যমন্ত্রী করেছেন যে রাজ্যকে না জানিয়ে ডিভিসি জল ছেড়ে দেয়, যার জন্য রাজ্যে কার্যত বানভাসির পরিস্থিতি তৈরি হয়, যার প্রতিবাদে 11 তারিখ আগামী 11ই অক্টোবর পাঞ্চেত বাঁধ ঘেরাওয়ের ডাক তৃণমূল কংগ্রেস দিয়েছে, তারপর মাইথন ড্যাম ঘেরাওয়ের ডাক। আমি বলছি মধুজা, এই রাজনৈতিক কর্মসূচি দিয়ে সমস্যার সমাধান আদৌ কি সম্ভব? না, সমস্যার সমাধান তো কোনোভাবেই সম্ভব নয়। এবং দেবনারায়ণদা যাই বলুন না কেন, এটা বাস্তব যে আগের থেকে সতর্কতা জারি হয়েছিল, এবং এই সতর্কতা জারি হওয়ার পরে দেখুন প্রাকৃতিক দুর্যোগ আটকানো যাবে না, কিন্তু যেটা করা যেত, যে এলাকাগুলো ভেসে যেতে পারে বলে বোঝা যাচ্ছিল, সেই এলাকার মানুষকে সরিয়ে একটা নিরাপদ স্থানে নিয়ে যাওয়া যেতে পারত। এই মানুষগুলোর তাহলে
সমস্ত কিছু বাঁচতো। এবং আমি একটা কথা একটু বলতে চাই এখানে, আমি দেখলাম একজন ছাত্রের কথা, তোমাদের প্রতিবেদনেই দেখলাম একজন ছাত্রের কথা, ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। এই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া তো বটেই, এর সাথে সাথে দাঁড়িয়ে যারা এরকম বই খাতাপত্র হারিয়েছেন, নির্দিষ্ট বক্তব্য, একদম নির্দিষ্ট কি কি হারিয়েছে সবটা নিয়ে আমরা বলছি যে ছাত্র ফেডারেশন, এবিটিএ, যারা যারা রয়েছেন, শিক্ষক সংগঠন, ছাত্র সংগঠন, যারা হচ্ছে যে ওখানে পৌঁছে গেছেন, ত্রাণের কাজ করছেন, আমরা বলছি যোগাযোগ করতে, একটু কথা বলতে আমাদের সাথে। আমরা জানতে পারলে সেখানে হচ্ছে যে আমরা পৌঁছবো। নির্দিষ্টভাবে এদের পড়াশুনোর বাকি দায়িত্ব, এই দায়িত্ব নেওয়ার জন্য ত্রাণ সংগ্রহে আমরা নেমেছি, নির্দিষ্টভাবে আমরা নেমেছি। এবং আমার দুটো কথা এখানে আরেকটু বলা, আমার না সময় শেষ বললে কি করে হবে এত তাড়াতাড়ি। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আমরা এই আগের সেগমেন্টে বলার সময় বলছিলেন না আপনার মাতৃবেশ শূন্যে বিসর্জিয়া, আমরা এটা দেখেছি যেদিন উত্তরবঙ্গ ভাসছিল এ রাজ্যের মুখ্যমন্ত্রী তখন ওখানে আমরা দেখেছি মঞ্চে দাঁড়িয়ে নাচ করছিলেন। কার্নিভাল নাকি বন্ধ করা যেত না, বেশ মুখ্যমন্ত্রী নাচ করাটা বাধ্যতামূলক ছিল কার্নিভালে। অমানবিক মুখ্যমন্ত্রী। এবং এখনো যা করা দরকার, বন্যপ্রাণী, এই ফরেস্ট ডিপার্টমেন্ট কি করছে? বন্যপ্রাণীর আক্রমণে এখন মানুষ মারা যাচ্ছে ওখানে। নিঃসন্দেহে একাধিক প্রশ্ন রয়েছে এবং ভোটের নির্বাচনের আগে এই প্রশ্নগুলোকে হাতিয়ার করে বিরোধীরা শাসক দলকে নিশানা করছে। আপাতত আলোচনা এই পর্যন্ত।